শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গত 1.5 সপ্তাহ ধরে আমার শারীরিক পরিস্থিতি একদম ভালো ছিল না, তাই ঘরের কাজ সেই রকমভাবে কিছু করতেই পারছিলাম না। শুধু রান্না বান্না করা, খাওয়া আর কাচাকুচি করা, এইটুখানিকের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন শরীরটা সুস্থ হতে এখন আমি শুধুমাত্র কাজের মধ্যে দিয়ে রয়েছি। কাজ আর কাজ। যখন শরীরটা একটু সুস্থ হয় তখন বুঝতে পারি বাড়িতে কত পরিমাণ কাজ পড়ে রয়েছে। বাড়িতে আসতে ফৌজিবাবুর আর মাত্র হাতে গোনা কটা দিন, তো সেই জন্য বাড়ির এত তোড়জোড় লেগেছে কাজের। আসলে সে বাড়িতে ঢোকা মাত্রই পুরো ঘরটা আগে ঘুরে ঘুরে দেখে, কোন জিনিসটা কোথায় ঠিকভাবে রেখেছি, কোনটা কিভাবে রাখলাম, এটা কেন পরিষ্কার নেই, ওটা কেন পরিষ্কার নেই, এই সব কিছুর মধ্যে দিয়ে আমি মনে করতাম আমারই বোধহয় এই সংসারের প্রতি মায়া বেশি। এখন দেখি আমার থেকেও বেশি মায়া তার এই সংসারের প্রতি। আসলে যে মানুষটা সংসারটা নিজে হাতে করে সাজায় তার মনে হয় এই সংসারের প্রতি টানটা বেশি হয়। আসলে সংসারের কোনা কোনা সে নিজে হাতে করে সাজিয়েছে। সংসারের এক একটা জিনিস তার পছন্দের, কোনটা কোনখানে রাখলে মানাবে, বাড়ির লোক ঘরের ভেতর ঢুকে সবার ফার্স্টে কোনটা দেখলে তাদের ভালো লাগবে, কোন জায়গাটায় রাখলে ঘরটা সুন্দর মানাবে, এই সব কিছুই তার বুদ্ধি। মানুষেরা ডিউটি থেকে বাড়িতে ফেরে যখন এতদিন পর, তখন ঘরের মধ্যে থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যায়, মেশে। কিন্তু সে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে মেশেও না, কিছুই করে না। সে ঘরের মধ্যে থেকে ঘরের আসবাবপত্র পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, আবার কখনো কখনো রান্না করা বা বাসন মাজা, সে সম্পূর্ণটা সংসারের মধ্যে থেকে সংসারটাকে সুন্দরভাবে করবার চেষ্টা করে। আসলে সে মনে করে যে যতক্ষণ আমি এই ছুটিতে থাকবো, যতক্ষণ সংসারের মধ্যে থাকবো, সুন্দরভাবে গুছিয়ে আমরা দুজনে সংসার করব। কারণ আমরা তো সেভাবে কখনো সংসার করতে পারি না। সে যখন ওখানে চলে যায় সেখানকার ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, আবার আমি যখন এখানে থাকি একা একা সংসার করি। তো সেই জন্য সে যে কটা দিন থাকে সে কটা দিন সবসময় আমাকে এই সংসারকে নিয়ে সবসময় টাইম দিতে থাকে। এখন আপাতত শারীরিক অবস্থা আমার খুবই ভালো আছে, সামনেই ও আসছে, আর শারীরিক অবস্থা ভালো থাকবে না তা কি কখনো হয়? আর এদিকে দেখো আমি রান্নাবান্না তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। আমাদের বাড়িতে যে বাঁধাকপি হয়েছিল সেই বাঁধাকপিটাই আজকে রান্না করব। আসলে বাড়ির জিনিস টেস্ট কিন্তু অন্যরকম থাকে। এই বাঁধাকপিটা হালকা মিষ্টি মিষ্টি ভাব ছিল, আর এটা সম্পূর্ণ অর্গানিক। আসলে এর মধ্যে কোনো কিন্তু সার টার দেওয়া নেই, শুধুমাত্র বসিয়েছে আর তা থেকে যতটুকু হয়েছে এই রকম। আর এই যে বাঁধাকপিটা খেতে এত ভালো ছিল, সেই আগেকার বাঁধাকপিতে যেমন একটা সুন্দর গন্ধ থাকে, ঠিক রান্না করার পর সেরকম একটা সুন্দর স্মেল আসছে। প্রায় 6 মাস পরও বাড়িতে ফিরছে, আনন্দের সাথে সাথে মনে এত পরিমাণ মজা আসছে। আসলে বেশ কয়েকদিন ধরে শরীরটা যখন খারাপ ছিল তখন আমি ভাবছিলাম আরে ও এলে কিভাবে আমি ওকে যত্ন করব, কিভাবে কি করব। আমার যদি শরীর খারাপ হয় আমিই বিছানায় পড়ে থাকি তাহলে তো ওকেই আমাকে যত্ন করতে হবে। কিন্তু না, ঠাকুর আমার কথা শুনেছে, আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। আজকে আসছে ওর ভাইপোরা, বিশেষ কারণের জন্যই আসছে, তারই রান্নার তোড়জোড় চলছে। এখানে হালকা কিন্তু আমার গালটা এখনো ফুলে আছে, কিন্তু তার মধ্যেই আমি রান্না বান্না করেছি, সব কিছু গোছগাছ করে পরিপাটি করে নিয়েছি। আর রান্নায় ছিল শিম আলু পোস্ত, বেগুন ভাজা, আর আলু দিয়ে করেছিলাম পোস্ত ভাজা। আর যদি এর সাথে মুগের ডাল হতো খুব ভালো হতো, তাই না? আর এখানে হয়েছে বাঁধাকপি, আর নিচে হয়েছিল ভাত, টমেটোর চাটনি, আর করেছিলাম আমি এখানে সয়াবিনের তরকারি, আর করেছিলাম হচ্ছে মসুরের ডাল পাতলা করে, ওই যে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। এদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন তো ঘড়ির কাঁটায় 4:30 মতো বাজে, ওরা বাইরে বেরোবে, তো তার জন্য আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় ঘড়ির কাঁটা 7:14 মতো বাজে। আর এখানে আমার দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে গপুকে কিন্তু আজকে মিষ্টি দিয়েছি খেতে, এই দেখো। আর শ্বশুর বাড়িতে থেকে আর কি ওর ভাইপোরা এসেছিল এই যে কুম্ভ মেলার জল দিতে, আর সঙ্গে এতে কি ভস্য টস্য রয়েছে সেই সব দিতে এসেছিল। তো এই যেহেতু 12 তারিখে খুব সুন্দর একটা দিন আছে, তো ওই দিনকে স্নান করবো বলে কুম্ভ মেলার জল এনেছি। আর একটা যেটা করব সেটা হচ্ছে এখন চা খাবো। এখন ঘড়ির কাঁটায় তো 7:14 বাজে। আর এই যে দেখতে পাচ্ছ আমার এইদিকে কিন্তু এই ফুলোটা অনেক কমে গেছে, অনেকটা কমেছে প্রায়। আর এই যেখানে আমার চা, এটাকে গরম করব, করে এখন খাবো। অনেক বাসনও পড়েছে, সেগুলো এখন আর মাজবো না,
কেন মাজবো না আমি বলছি, কারণ আমার তো ঠান্ডার জন্যই এগুলো ফুলেছে, তো ঠান্ডায় হাত দিলে বেশি পরিমাণ হতে পারে, তো সেই জন্য এখন আর হাত দেবো না। এখন শুধুমাত্র চাটা গরম করে চাটা খাবো। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর এখন ঘড়ির কাঁটায় 9টার মতো বাজে। আজকে কিন্তু আমার ডিনার করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর আজকে কিন্তু ডিনারে আমি খাবো ভাতই। আসলে বেশ কয়েকদিন ধরে ওই দাঁতে ব্যথা করবার জন্য আমি কিন্তু মুড়ি চিবোতে পারছিলাম না, তো সেই জন্য মুড়ি খাইনি। তো আজকে সেই জন্য ভাত খাবো। ওই যে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি, ডিম, আর সঙ্গে একটু চিকেন বাড়িতে রান্না করা ছিল, সেটা নিয়ে নিলাম। দাঁতে ব্যথা যতই হোক, ননভেজ ছাড়া যেন ভাতই খেতে পারি না, অল্প একটু হলেও চলবে। কমপ্লিট হয়ে গেছে, এখন যাব জাস্ট শুতে। তো ভাবলাম ভিডিওটা শেষ করে যাব শুতে। আসলে ব্যাপারটা কি বলতো, নিজের মানুষেরা যখন নিজের শত্রু হয়ে দাঁড়ায়, তখন বাইরের লোকের শত্রুর কিন্তু প্রয়োজন হয় না। ছোট্টবেলা থেকে জেনে আসছি যে ভাই আর বোনের মধ্যে সম্পর্কটা কিন্তু অসম্ভব সুন্দর। আর মা বাবারা দুটো সন্তান এই কারণের জন্যই নেয়, যাতে একে অপরের বন্ধুত্বতার মতো থাকতে পারে। কেউ বিপদে পড়লে, কোনো ভাই বোন যদি বিপদে পড়ে, সে অপর ভাই বোনকে বলবে এবং দুজনে সুন্দরভাবে ভালোভাবে বন্ধুত্বতা সম্পূর্ণভাবে থাকবে। এবং মা বাবার অবর্তমানে দিদি ভাইকে দেখবে, ভাই দিদিকে দেখবে। কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে সব কিছুটাই কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কেউ ভাইকেও দেখবে না, আর ভাইও দিদিকে দেখবে না। এখানে যে যা সে তার নিজের জিনিসটাকে নিয়ে ভাবছে। এখানে যে যা সে তার নিজের মানে বেঁচে থাকা বা নিজের সম্মানটা দেখে। এখানে ভাইও দিদির কেউ না, দিদিও ভাইয়ের কেউ না। এইসব যোগই আসছে। কেন বলছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে এখন রন আর রনের দিদি দীপিকা নিয়ে যা সোশ্যাল মিডিয়াতে উথাল পাথাল চলছে, এইসব দেখে দিদি আর বোনের মধ্যে সম্পর্ক, সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা দিদি বোনের মধ্যে সম্পর্কটাই নষ্ট হয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা দিদি বোনের মধ্যেই, দিদি ভাইয়ের মধ্যেই সম্পর্কটা কিন্তু প্রায় শেষের দিকে হতে যাচ্ছে।